বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা 27শে সেপ্টেম্বর 2018 ফার্স্ট শিফটে আসা একটি প্রশ্নের সমস্ত অঙ্কের সমাধান দেখে নেব। এই প্রশ্নের পিডিএফ এবং চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইট ভিজিট করতে পারো। যারা পিএসসি ক্লার্কশিপ মেনের ডেসক্রিপটিভ পেপারের ক্লাস করতে চাইছো তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল সাবস্ক্রাইব করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। যারা বিভিন্ন পরীক্ষার এরিথমেটিক কোশ্চেন প্র্যাকটিস করতে চাও তাদের বলি 550টা প্রশ্নের একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগেই পাবলিশ করেছি, প্রয়োজন মনে করলে বইটা নিতে পারো, লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে নিম্নে প্রদত্ত সংখ্যা সমষ্টির বহুলক, মধ্যক এবং গড় অর্থাৎ মোড, মিডিয়ান এবং মিনের যোগফল নির্ণয় করো। মানে একটা সিরিজ দেওয়া আছে, এই সংখ্যা সিরিজে মোড বার করতে হবে, মিডিয়ান বার করতে হবে এবং মিন বার করতে হবে। এই মোড, মিডিয়ান এবং মিন যেগুলো বেরোবে তাদের যোগফল কত হবে সেটা এই প্রশ্নে বলেছে। তার আগে আমাকে জানতে হবে মোড, মিডিয়ান এবং মিন কী জিনিস। দেখো মোড এটা কি, এই যে সিরিজটা দেওয়া আছে এই সিরিজের মধ্যে যে সংখ্যাটা সব থেকে বেশিবার এসেছে সেটাই হবে এই সিরিজের মোড। যেমন মনে করো 3, এখানে দেখতে পাচ্ছি 3 এসছে একবার, দুবার, তাহলে এখানে 3 দুবার এসছে। 4 কতবার এসছে? একবার, দুবার, 3 বার এসছে। 5 কতবার? একবার। 6 কতবার? একবার। 7 একবার। 11 একবার এসছে। অর্থাৎ আমি এইভাবে দেখব যে কোন সংখ্যাটা সব থেকে বেশিবার এসছে। যেহেতু 4 এখানে সব থেকে বেশিবার এসছে 3 বার, একবার, দুবার, 3 বার, তাই এই সিরিজটার মোড হচ্ছে 4। যেটা সব থেকে বেশিবার আসবে সেটাই হবে মোড। বোঝা গেছে? তাহলে আমি এখানে লিখতে পারি সব থেকে বেশিবার যেটা আসবে। এবার মিডিয়ান কি জিনিস? এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাবে। কি বললাম? যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলোকে ছোট থেকে বড় হিসেবে সাজাবে। সাজানোর পরে মাঝে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মিডিয়ান। যদি আমি এই সিরিজটাকে ছোট থেকে বড় হিসেবে সাজাই কীরকম হবে? 3 আছে দুটো, তাই পরপর দুটো 3। 4 আছে 3 বার, 1 2 3 বার লিখলাম, তারপর একটা 5, একটা 6, একটা 7, একটা 8, একটা 11। এই সাজানোর পর দেখব এই সিরিজে মাঝখানে কোন সংখ্যাটা আছে। দেখো মোট সংখ্যা হচ্ছে 10টা, 1 2 3 4 5টা এদিক থেকে, 5টা এদিক থেকে নিলাম। এই যে মাঝখানে যে দুটো সংখ্যা আছে, কেন 5টা আর 5টার মাঝখানে কোনো সংখ্যা থাকলে তাকে আমি অ্যাভারেজ বলতাম। যেহেতু এইদিকেও 5টা আছে, এদিকেও 5টা আছে, তাই এই যে সংখ্যা দুটো এইখানে থাকবে, এদিক থেকে শেষ আর এদিক থেকে শুরু, এই দুটো সংখ্যাকে যোগ করে 2 দিয়ে ভাগ করবে, সেটাই বেরোবে মিডিয়ান। 4কে 5 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করলে বেরোয় 4.5, অর্থাৎ মিডিয়ান হচ্ছে 4.5। কোনো কারণে মনে করো এখানে 10টা সংখ্যা না থেকে 9টা থাকলো, তখন এই দিকে 4টে আর এই দিকে 4টে বাদ দিয়ে মাঝখানে যে 5 নম্বর সংখ্যাটা থাকবে সেটাই মিডিয়ান হতো। অর্থাৎ যদি 11 না থাকতো তাহলে আমি এদিক থেকে 4টে সংখ্যা বাদ দিতাম, এদিক থেকে 4টে সংখ্যা বাদ দিতাম, মাঝখানে 4 থাকবে, এই 4কেই বলবো মিডিয়ান। কিন্তু যেহেতু এখানে 10টা সংখ্যা আছে তাই 5টা 5টা নিয়ে এই মাঝখানে যে সংখ্যা দুটো থাকবে তাদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে মিডিয়ান বেরোবে। আর মিন কি জিনিস? মিন হচ্ছে যেরকম গড় আমরা নির্ণয় করি সেই গড়টা। গড় মানে কি? মোট যে সংখ্যাগুলো দেওয়া আছে তাদের সমষ্টিকে মোট সংখ্যা দিয়ে ভাগ করলেই গড় বেরোবে। এখানে যে সংখ্যাগুলো আছে 4 5 4 7 11, এই সব সংখ্যাগুলোকে যোগ করব, যোগ করলে সংখ্যাটা আসবে 55। যেহেতু 10টা সংখ্যা আছে তাই 10 দিয়ে ভাগ করব, অর্থাৎ গড় বেরোবে 5.5, যেটা মিনে বসাবো। তাহলে ওরা বলেছিল এই যে মোড, মিডিয়ান এবং মিন যেগুলো বেরোলো তাদের যোগফল কত? 5 আর 4 9 আর 4 13, আর এখান থেকে 1 বেরোবে, অর্থাৎ 14 হবে যোগফল, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 2-এর প্রশ্নে একটা সরল দিয়েছে, এর মান নির্ণয় করতে হবে।
দেখো এখানে ব্র্যাকেটের ভিতরে প্রথমে ভাগের কাজ হবে, তারপরে গুণের কাজ হবে। ভাগ কোথায় আছে? এইখানে, অর্থাৎ এই দুটো সংখ্যার প্রথমে ভাগ করব। 36কে 12 দিয়ে ভাগ করলে 3 বেরোবে। ভাগের কাজের পর গুণ হবে। এইখানে 3 আর এখানে ইন্টু 4 আছে, তাই এদেরকে যদি গুণ করি 3 4-এ 12 বেরোবে। অর্থাৎ এই পুরো জায়গাটা থেকে 12 বেরোলো। তাহলে 60 থেকে যদি 12 বিয়োগ করো কত হবে? 48। অর্থাৎ এই দুটোকে বিয়োগ করলে 48 বেরোবে। 56 থেকে 48 যদি বাদ দাও তাহলে 8 বেরোবে। 48 থেকে 8 বাদ দিলে 40 আসবে। এবং 80কে 40 দিয়ে যদি ভাগ করো 2 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। 3-এর প্রশ্নে বলেছে একটি দোকানে 1500 কেজির 4.5% ডাল বিক্রি করা হয়েছে, বিক্রির পরিমাপ কত? মোদ্দা কথা 1500 কেজি 4.5%-এর ভ্যালু তুমি বার করো। ইউনিট প্লেসে যদি 5 থাকে তাকে ডাবল করো। একে যদি ডাবল করো তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ এই যে দুটো গুণ আছে, একটাকে যদি কোনো সংখ্যা দিয়ে গুণ করো তাহলে অপরটাকে ভাগ করতে হবে। আমি 4.5কে 2 দিয়ে গুণ করলাম 9%, একে গুণ করলাম মানে একে ভাগ করব ওই 2 দিয়ে, অর্থাৎ 750। 2 দিয়ে 1,500কে ভাগ করলে 750। তাহলে 750-এর 9%। দেখো 750 মানে কি? 750 মানে হচ্ছে 100%। 10% মানে কত? একটা শূন্য এদিকে নিয়ে এলে, তাই একটা শূন্য এদিকে নিলে 75 হবে। 1%-এর ভ্যালু কত? আবার একটা শূন্য কাটলে এদিকে একটা শূন্য গেলে 7.5। আমি 9% মানে কি? 10% থেকে 1% বাদ দিলে 9% হয়। তাহলে 75 থেকে যদি 7.5 বাদ দিই, যেটা হবে 67.5, অর্থাৎ 9%-এর ভ্যালু হবে 67.5, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 4-এর প্রশ্নে বলেছে এ এবং বি 1.5 দিনের মধ্যে একটি কাজ সম্পন্ন করতে পারে। যদিও কাজটি সম্পন্ন হওয়ার কয়েকদিন আগেই একে কাজটি ছেড়ে দিতে হয়, তাই কাজটি সম্পন্ন করতে মোট 2 দিন লেগেছিল। যদি এ একা 2.625 দিনে কাজটি সম্পন্ন করতে পারে, তাহলে কাজটি শেষ হওয়ার কতদিন আগে এ কাজটি ছেড়ে দেয়? প্রশ্নটা ভালো করে বোঝো। কাজটা কিন্তু 2 দিনে হয়েছে। এ কতদিন আগে, অর্থাৎ 2 দিনে কাজ শেষ হয়েছে, তার কতদিন আগে কাজটা ছেড়ে দিয়ে গেছে, প্রশ্ন এটা। এবার এই প্রশ্নটার ক্ষেত্রে দশমিক আছে, ক্যালকুলেশন করতে খুবই অসুবিধে হবে মনে হবে, কিন্তু দশমিকের ক্ষেত্রে একটা জিনিস করতে পারো, যদি দশমিক তুলে দাও তোমার ক্যালকুলেশন ইজি হবে। কীরকম? যেমন মনে করো আমি এখানে দেখতে পাচ্ছি এ একা 2.625 দিনে কাজ করতে পারে। আমি যদি মনে করি যে টোটাল কাজ যেটা আছে সেই কাজটা হচ্ছে 2625 ইউনিট, আমি কোনো দশমিক দিলাম না, আমি মোট কাজটা ভাবছি 2625 ইউনিট। এবার এ প্রতিদিন 2.625 করে কাজ করে, এ একা 2.625 দিনে কাজ করে। তাহলে এর দক্ষতা কত? এর দক্ষতা, মোট কাজ হচ্ছে 2625। এই কাজটা, এই যে মোট কাজটা এ 2.625 দিনে করে দিচ্ছে। 2.625 দিনে যদি 2625 করে, তাহলে একদিনে যতটা করবে তাকেই দক্ষতা বলা হয়। তাহলে 2625কে 2.625 দিয়ে ভাগ করলে এর দক্ষতা বেরোবে। এটা ভাগ করা কোনো ব্যাপার নয়, এখান থেকে দশমিক তুলবে, উপরে 1000 চলে আসবে, এইটা কাটবে, অর্থাৎ এর দক্ষতা হচ্ছে 1000। মানে এ প্রতিদিন 1000 ইউনিট করে কাজ করতে পারে। তেমন করে এখানে এ আর বি 1.5 দিনের মধ্যে এই কাজটা শেষ করেছে। একই রকমভাবে আমরা এ আর বি এর দক্ষতা বার করব। এ আর বি এই 2625 ইউনিট কাজ করতে পারে 1.5 দিনে। একই রকমভাবে দশমিক যদি তোলো, এটাকে ক্যালকুলেশন করলে বেরোবে 1750, অর্থাৎ এ আর বির মিলিত দক্ষতা 1750 বলতে বোঝাচ্ছে এ আর বি একদিনে 1750 ইউনিট কাজ করতে পারে। বোঝা গেছে? দেখো এ আর বি একসঙ্গে একদিনে 1750 ইউনিট কাজ করে, এ একা একদিনে 1000 ইউনিট কাজ করে। আমি যদি এইটা থেকে এইটা বাদ দিই, তাহলে বি একদিনে কতটা কাজ করতে পারবে পাবো। কেন? দুজনে মিলে 1750 করে, তার মধ্যে শুধু এ করে 1000, তাহলে বি করবে 1750 থেকে 1000 বাদ দাও, অর্থাৎ বি এর দক্ষতা হচ্ছে 750, মানে বি প্রতিদিন 750 ইউনিট করে কাজ করতে পারে। এবার আমি মনে করলাম এ এক্স দিন কাজটা করে চলে গেছে,
এ এক্স দিন কাজ করে চলে গেছে। তাহলে এ প্রতিদিন 1000 ইউনিট করে কাজ করে, এক্স দিনে কতটা করবে? 1000 গুণিতক এক্স। কাজটা মোট দুদিনে শেষ হয়েছে, দুদিনই বি কাজ করেছে। বি প্রতিদিন যদি 750 করে কাজ করে তাহলে দুদিনে কতটা করবে? 750 × 2। এ যতটা করবে আর বি যতটা করবে করে মোট কাজটা শেষ করে দিচ্ছে, কিন্তু কাজটা কতটা? কাজটা হচ্ছে 2625। তাহলে আমরা বলতে পারি এরা দুজনে মিলে মোট যে কাজটা করেছে সেটা হচ্ছে 2625 ইউনিট। এখান থেকে 1000 এক্সট্রা রাখবে, 750 দুগুণে 1500, 1500টা এই দিকে নিয়ে যাবে, 2625 থেকে 1500 যদি আমি বাদ দিয়ে দিই তাহলে বেরোবে 1125। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 1000 দিয়ে ভাগ করলে 1.125। এক্স কি ধরেছি? এক্স ধরেছি এ কতদিন কাজটা করেছে, এটা চাইনি, চেয়েছে এ কাজটা শেষ হওয়ার কতদিন আগে ছেড়ে দিয়েছে। কাজটা মোট দুদিনে শেষ হয়েছে, এ 1.125 দিন কাজ করেছে, তাহলে কতদিন আগে চলে গেছে? দুদিনে শেষ হয়েছে, এতদিন করেছে, বিয়োগ করলেই আমি পেয়ে যাব যে কতদিন আগে সে কাজটা ছেড়ে দিয়েছে। এটাকে বিয়োগ করে নাও, বিয়োগ করলে পাওয়া যাচ্ছে 0.875, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন 5-এর প্রশ্নে কি বলেছে? 5-এর প্রশ্নে একটা সরল দিয়েছে। দেখো এখানে এই যে জায়গাটা আছে, প্রথমে এই গুণটা করো, মাইনাসে মাইনাসে প্লাস, 3 5 15। 19 থেকে যদি 15 বাদ দাও তাহলে বেরোবে 4। 4কে -4 দিয়ে গুণ করলে -16, অর্থাৎ এই টোটাল ক্যালকুলেশনটায় আমি -16 পেলাম। একই রকমভাবে এইখানে দেখে নেব, এই ব্র্যাকেট খুললে মাইনাসে মাইনাসে প্লাস হবে, 7 + 2 9 বেরোবে, 36কে 9 দিয়ে যদি ভাগ করি 4 বেরোবে, 4 × -18 সেটা বেরোবে -72। তাহলে এখান থেকে -72 আর এখান থেকে -16, এটা ভাগ করতে বলেছে। -72কে -16 দিয়ে ভাগ করলে মাইনাসটা কেটে যাবে, কেটে গেলে যদি আমি 8 দিয়ে কাটি 9/2 অর্থাৎ 4.5 উত্তর বেরোবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 5ই জানুয়ারি 2018 ছিল শুক্রবার, নিম্নোক্ত কোন বছরটিতে 5ই জানুয়ারি আবার শুক্রবারে হবে? দেখো শুক্রবারের পর শুক্রবার হতে গেলে কত দিন লাগবে? শুক্রর পর থেকে গোনো, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, অর্থাৎ শুক্রবারের পর থেকে আবার 7 নম্বর দিনে যদি তুমি যাও তাহলে আবার শুক্রবার আসবে। কি বললাম? শুক্রবারের পরে শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তুমি আবার শুক্রবার ফেলতে চাইছো, তাই শুক্রবার পর্যন্ত কাউন্ট করলে কতগুলো এলো? 1 2 3 4 5 6 7। তাহলে আমরা 7টা অড ডে কাউন্টিং করব। কিভাবে কাউন্টিং করব? আমরা 2018 সাল দেওয়া হয়েছে, এর ঠিক পরের বছর থেকে কাউন্টিংটা শুরু করব। যদি লিপ ইয়ার না হয় তাহলে অড ডে হয় একটা, আর যদি লিপ ইয়ার হয় তাহলে অড ডে হবে 2টো। এই ক্যালকুলেশন, যদি লিপ ইয়ার না হয় সেখানে অড ডে হবে একটা, অড ডে, আর যদি লিপ ইয়ার হয় সেখানে অড ডে হবে, এটা হচ্ছে নন লিপ ইয়ার, অড ডে একটা, আর লিপ ইয়ার হলে অড ডে হবে 2টো। যে সালটা দেওয়া আছে সেটা বাদ দিয়ে 19 সাল থেকে শুরু করব। 19 20 21 22 কত দূর চলবো? যতক্ষণ না আমার কাউন্টিং এই অড ডেটা আসে। 1 2 3 4 5 6 7, 7 যতক্ষণ না আসে। 22 23 24 আমি দেখি কত দূর হলো। 19 নন লিপ ইয়ার, এখানে একটা অড ডে থাকবে। 20 লিপ ইয়ার, সেখানে 2টো থাকবে অড ডে। 21 নন লিপ ইয়ার একটা, 22 নন লিপ ইয়ার, 23 নন লিপ ইয়ার। বুঝে গেছে? আর 24 সালে আমি যাচ্ছি। এখানে কাউন্টিং যদি করো 2 এর একে 3 4 5 6 এসছে, কিন্তু তোমার 7 দরকার, তাহলে তোমাকে 24 সালে অবশ্যই যেতে হবে। বুঝতে পারছো? আমার দরকার 7টা অড ডে, আমার এই পর্যন্ত কাউন্টিং দেখছি 1 2 3 4 5 6, 7টা অড ডে দরকার, তাই 23 সালে গিয়ে হবে না। 24 সালে আমি যাই এন্ট্রি করব, তখন কিন্তু আমার 7 নম্বর অড ডেটা পেয়ে যাব। তাই 2024 সালে 5ই জানুয়ারি আবার শুক্রবার হবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 7-এর প্রশ্নে বলেছে
পাইপ এ একটি ইনলেট পাইপ, তা 69 ঘন্টায় একটি কূপকে ভর্তি করতে পারে। পাইপ বি 46 ঘন্টায় কূপটিকে খালি করতে পারে। যখন কূপটি ভরে যায় তখন পাইপ বিকে প্রথমে খুলে তারপর দুটি পাইপকেই 1 ঘন্টা করে আলাদাভাবে খুলে দেওয়া হয়। কূপটিকে খালি করার জন্য কতক্ষণ সময় লাগবে? কি বলেছে? এ যে পাইপটা আছে সেটা ভর্তি করে, বি পাইপটা খালি করে। এ পাইপটা 69 ঘন্টায় ভর্তি করে, বি পাইপটা 46 ঘন্টায় ভর্তি করে একটা কূপকে। আমরা দেখার চেষ্টা করব কূপটার ক্যাপাসিটি কতটা, অর্থাৎ কূপে কতটা জল ধরে। সেটা করতে গেলে 69 আর 46-এর লসাগু বার করো, সেটা হবে 138। অর্থাৎ কূপের ক্যাপাসিটি 138 ধরে নেব। এবারে 138কে 69 দিয়ে ভাগ করলে 2, 138কে 46 দিয়ে ভাগ করলে 3। এই যে ভাগফলগুলো পেলাম এগুলো কি হবে? এগুলো হচ্ছে প্রতি ঘন্টায় এ কতটা জল ইনপুট করে আর বি কতটা জল খালি করে। এবার বলেছিল যে যখন কূপটা ভর্তি আছে প্রথমে বিকে খুলে দিয়ে তারপর দুটি পাইপকে 1 ঘন্টা 1 ঘন্টা করে আলাদা করে খোলা হবে। যদি বিকে প্রথমে খুলে দেওয়া হয় তাহলে প্রথম 1 ঘন্টায় বি 3 ইউনিট জল খালি করে দেবে। কেন বি খালি করে? বি প্রথম 1 ঘন্টায় 3 ইউনিট জল খালি করার পর কতটা জল কূপের মধ্যে থাকবে? 138 ছিল, বি 3 খালি করে দিল, অর্থাৎ 135 ইউনিট জল আর বাকি থাকলো। এবারে এ আর বিকে 1 ঘন্টা 1 ঘন্টা করে যদি চালু করা হয় তাহলে দেখা যাবে 1 ঘন্টায় এ ভর্তি করবে 2, বি খালি করবে 3। কি বললাম? এ ভর্তি করবে 2, বি খালি করবে 3। তাহলে এই এ 1 ঘন্টা আর বি 1 ঘন্টা, মোট 2 ঘন্টায় নিট ফলটা কি হচ্ছে? -1 হচ্ছে, মানে 1 ইউনিট করে জল বেরিয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি 1 ইউনিট জল প্রতি 2 ঘন্টায় বেরোবে যদি এদেরকে 1 ঘন্টা 1 ঘন্টা করে চালু করা হয় অল্টারনেটে। কিন্তু জল তো বাকি আছে আর 135 ইউনিট। তাহলে এই 135 ইউনিট জল বার করতে গেলে কত সময় লাগবে? 135কে 2 দিয়ে গুণ করলে 270 ঘন্টা। তাহলে মোট কত সময় লাগলো? এখানে 270 ঘন্টা আর প্রথমে বিকে 1 ঘন্টা চালু করা ছিল, অর্থাৎ মোট সময় লাগলো 271 ঘন্টা। তোমাকে বলেছে 271 ঘন্টা মানে কত দিন কত ঘন্টা। সিম্পল 271কে 24 দিয়ে ভাগ করবে, 24 ঘন্টায় 1 দিন। এখানে 11 আসবে, 24 একে 24, 31 করলে 24 একে 24। এখানে 11 দিন চলে এলো, কেন 24 দিয়ে ভাগ করেছো। আর এখানে 7 বাকি থাকছে, তাহলে 7 ঘন্টা, অর্থাৎ 11 দিন 7 ঘন্টা, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 3টি ভিন্ন ভিন্ন ঘড়ি যথাক্রমে প্রতি 2, 4 ও 6 ঘন্টায় অ্যালার্ম বাজে। যদি ঘড়িগুলো একই সময় চলতে শুরু করে তাহলে 3 দিনে একসাথে কতবার অ্যালার্ম বাজবে? দেখো 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা অন্তর যদি অ্যালার্ম বাজে তাহলে তারা আবার একসঙ্গে বাজবে 2, 4, 6-এর লসাগু বার করো, সেটা হচ্ছে 12। অর্থাৎ 12 ঘন্টা পর পর তারা একসাথে বাজবে। বোঝা গেছে? 2, 4, 6-এর লসাগু বার করব, 12 বেরোচ্ছে, তাহলে 12 ঘন্টা অন্তর তারা একসঙ্গে বাজবে। বলেছে 3 দিনে কতবার বাজবে? 3 দিন মানে 3 × 24 ঘন্টা, প্রতি 12 ঘন্টায় ওরা একসঙ্গে বাজে, তাহলে কতবার একসঙ্গে বাজবে? 3 দুগুণে 6 বার, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্নে দেওয়া আছে নিচে দেওয়া কোন ভগ্নাংশ 4-এর 11 সমান না? এগুলো যেগুলো বলে সেম সংখ্যা দিয়ে লব আর হরকে গুণ করবে, যেগুলো মিলে যাবে সেগুলো সমান, আর যেটা মিলবে না সেটা হচ্ছে সমান না। যেমন আমি এর উপরে 32 দেখতে পাচ্ছি, আমি দেখব যে এখানে যে সংখ্যাটা আছে একে কত দিয়ে গুণ করলে 32 আসে। আলটিমেটলি 8 দিয়ে গুণ করলে 32 আসে। 8 দিয়ে উপরে গুণ করলাম মানে 8 দিয়ে নিচেতেও গুণ করব, দেখছি 8, 11, 88 আসে, তাহলে এটার সঙ্গে এটা সমান। ওরা বলেছে সমান না। পরেরটা দেখি, 4কে কত দিয়ে গুণ করলে 84 হয়? 21 দিয়ে। আমি দেখব 21কে 11 দিয়ে গুণ করলে 209 হয় কিনা। 21কে যদি 11 দিয়ে গুণ করি তাহলে এটা বেরোবে 231, 209 না। তাই এটা হবে উত্তর, যে 4-এর 11 ভগ্নাংশের সঙ্গে 84/209 সমান নয়। রঘু 1000 টাকা বিনিয়োগ করেন ও 6% বার্ষিক সরল সুদের হারে x বছর পর 1300 টাকা পান, x এর মান নির্ণয় করো। দেখো 1000 টাকা রেখেছো, 1300 টাকা পাচ্ছ, তাহলে সুদ কত টাকা পাচ্ছ? 1300 থেকে 1000 বাদ দিলে 300 টাকা।
এবার তুমি প্রতি বছর কত সুদ পাচ্ছ, 1000 টাকা তুমি রেখেছো, প্রতি বছর এর 6% ইন্টারেস্ট পাচ্ছ। 6% মানে কত, 6/100, অর্থাৎ প্রতি বছর 60 টাকা করে ইন্টারেস্ট পাচ্ছ। অর্থাৎ আমি বলতে পারি যে আমি মোট সুদ পেয়েছি 300 টাকা, প্রতি বছরে সুদ পাচ্ছি 60 টাকা করে, 60 টাকা পার ইয়ার। তাহলে প্রতি বছর 60 টাকা করে সুদ পেয়েছি, কিন্তু মোট সুদ পেয়েছি 300 টাকা। তাহলে কত বছর লিখেছে, মোট সুদ 300, প্রতি বছর 60 টাকা করে পেলে আমি 5 বছরে সুদ পেয়েছি, তাই উত্তর হবে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন, যদি এ ধনাত্মক হয় এবং a² + 1/a² 7, a³ + 1/a³ এর মান কত? খুব ইজি, এখান থেকে a + 1/a 2 বেরোচ্ছে, তাহলে এটা 3 বেরোচ্ছে, 3 কিউব -3 × 3, অর্থাৎ উত্তর হবে 18। কিভাবে দেখো, এইটা সমান 7 দেওয়া আছে, এটাকে a + b² - 2ab এই সূত্রে ফেলা যায়, a + b² - 2ab, এটা সমান 7 দেওয়া আছে। তাহলে a + 1/a ভ্যালু কত হবে, স্কোয়ারের ভ্যালু, 2টা ওদিকে গেলে 7 + 2 9 হবে। a + 1/a এর ভ্যালু ±√9 হয়, অর্থাৎ 3 হবে +-, কিন্তু উত্তরে দেখো মাইনাস নেই, তাই আমি পজিটিভ ভ্যালুটাই নিলাম। a + 1/a এর ভ্যালুটা আমি পজিটিভ 3 নিলাম। এবার বলেছে a³ + 1/a³ এর ভ্যালু কত? আমি এর আগের ভিডিওগুলোতে দেখিয়েছি, পারলে একবার দেখে নাও। a + 1/a এর ভ্যালু যদি k হয়, তাহলে a³ + 1/a³ এর ভ্যালু হবে k³ - 3k। ফর্মুলা ফেলার পর এইটা লাস্ট পর্যন্ত আসে, এইটা মনে রাখতে বলেছে। কিছুই না, এটার ফর্মুলা ফেলবে, ফেলে এইটার মান বসালে এই জিনিসটা চলে আসবে। আমি a + 1/a এর মান পেয়েছি 3, তাহলে a³ + 1/a³ এর মান কত পাবো, k³, এটা হচ্ছে k এর ভ্যালু যেটা বেরোবে, তাহলে 3 কিউব -3 × k, অর্থাৎ k এর ভ্যালু 3। 3 কিউব 27 থেকে যদি 9 বাদ দাও, তাহলে 18 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে। একজন ব্যক্তি একটি পর্বতের কাছাকাছি হাততালি বাজালো এবং 6 সেকেন্ড পর সেটির প্রতিধ্বনি শুনতে পেল। পর্বত এবং ব্যক্তির মধ্যে দূরত্ব কত? এই পর্বত, এই ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে, এখান থেকে হাততালি দেওয়ার পর যখন প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, তার মানে হাততালি দিল, এই গেল শব্দ, গিয়ে আবার এই রিটার্ন করলো, তবেই তো প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এই রাস্তাটা দুবার গেল, এই রাস্তাটা দুবার যেতে 6 সেকেন্ড লেগেছে, তাহলে এইখান থেকে একবার যেতে কতক্ষণ লাগবে, 3 সেকেন্ড। কেন, 3 সেকেন্ডে গেছে, 3 সেকেন্ডে এসছে। তাহলে যদি আমি এইখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স চাই, তাহলে আমি বলবো যে 3 সেকেন্ডে শব্দ যতটা গেল সেটাই হচ্ছে পর্বত থেকে ব্যক্তির দূরত্ব। এবার দেখো, গতিবেগ দেওয়া আছে 346 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 346 করে যাচ্ছে। 3 সেকেন্ডে কতটা যাবে, 3 সেকেন্ডে যাবে 346 × 3, অর্থাৎ 1038 মিটার, অর্থাৎ পর্বত থেকে ব্যক্তির দূরত্ব 1038 মিটার, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 14, 12, 12, 16, 13 এবং 18 সংখ্যাগুলির মিডিয়ান কত? প্রথম অঙ্কটায় মিডিয়ান আমি বলে এসেছি, কি করতে হবে, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সাজাতে হবে, সাজানোর পর মাঝখানে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে মিডিয়ান। আমি যদি এখানে যে সংখ্যাগুলো আছে তাদেরকে ছোট থেকে বড় সাজাই, 12, 12, 13, 14, 16, 18 বেরো। কটা সংখ্যা আছে, 6টা আছে, তাহলে এই তিনটে নিলাম, মাঝখানে কোনো সংখ্যা নেই, 3টে আর 3টের মাঝখানে, তাই মিডিয়ান বার করতে গেলে এই যে সংখ্যা দুটো থাকবে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ করব। 13 আর 14 যদি যোগ করো সেটা হবে 27, 27কে যদি 2 দিয়ে ভাগ করো 13.5 আসবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, যদি tan α = √3 + 2 হয়, তাহলে tan α - cot α র মান কত? tan α র মান জানা আছে, cot α র মান দরকার। দেখো, tan মানে হচ্ছে লম্ব বাই ভূমি, আর cot হচ্ছে ঠিক তার উল্টো, অর্থাৎ ভূমি বাই লম্ব। তাহলে tan এর মান যদি √3 + √2 হয়, তাহলে cot এর মান হবে ঠিক তার উল্টো। এবার দেখো, এই যে tan আলফাটা আছে, এখানে বড় আর যদি প্লাস থাকে না, বড়টাকে প্রথমে রাখো, ক্যালকুলেশনের সুবিধা হবে। √3 আর 2 এর মধ্যে 2 বড়, √3 ছোট, কেন 4-এর থেকে ছোট সংখ্যা এটা,
তাই তো? তাহলে √3 সমান 1.732 আর এটা 2, তাহলে 2 বড় আছে, 1.732 ছোট, তাই আমি 2 + √3 এইভাবে সাজিয়ে নিলাম। প্লাস আছে বলে সাজালাম, মাইনাস থাকলে সাজাতাম না। এবার আমি কি বললাম, কট মানে হচ্ছে ট্যানের উল্টো, মানে ট্যানের উল্টো মানে 1/tan। কট মানে ট্যানের উল্টো মানে 1/tan, যার উল্টো বলবো তাকে নিচে রাখবো। এবার এইটা হচ্ছে 1/tan এর মান হচ্ছে 2 + √3। 1/2 + √3 মানে কত হবে? 2 - √3। কী করে? আমি বলেছি এর আগে, ভিডিওগুলো যদি দেখে থাকো, আমি ত্রিকোণমিতির ক্লাসও করিয়েছি, ষাটসের ক্লাস করিয়েছি, সেখানে যদি দেখো আমি বারবার বলেছি এখানে যে দুটো সংখ্যা থাকবে, এখানে 2 আছে, এখানে √3 আছে, এটার স্কোয়ার আর এটার স্কোয়ার কত হয়? √3² 3। এদের বিয়োগফল যদি 1 হয় তাহলে এখানে যে সংখ্যাটা থাকবে, যে সাইন সমেত থাকবে, তার উল্টো সাইন দিয়ে খালি এটাকে বসিয়ে দেবে। 2 + √3 আছে, তাই উপরে আমি 2 - √3 করব। কন্ডিশন কি? এটা স্কোয়ার থেকে এটা স্কোয়ার বাদ দিয়ে যদি 1 হয়। বুঝে গেছে? তাহলে কট আলফার মান 2 - √3। বলেছে ট্যান আলফা মাইনাস কট আলফার মান কত? ট্যান আলফার মান 2 + √3 মাইনাস কট আলফার মান 2 - √3। এটাকে জাস্ট ব্র্যাকেট খোলো, 2 + √3 মাইনাস 2 + √3, 2 2 কাটবে, √3 + √3 2√3 হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে, 3-তে আছে। পরের প্রশ্ন, চিত্রে এম হচ্ছে YZ এর মধ্যমা, XMZ 32 ডিগ্রি, XYZ 16 ডিগ্রি হলে XZY এর মান কত? YZ এর মধ্যমা এম, মানে মধ্যমা মানে হচ্ছে এই বাহুটার মধ্যবিন্দু, মানে এই বাহুটা সমান এই বাহুটা বলে দিয়েছে। XMZ এইটা 32 ডিগ্রি বলেছে এবং XYZ এটা 16 ডিগ্রি বলেছে। XZY এটার মান কত এটা চেয়েছে। দেখো এটা 32 ডিগ্রি, এই টোটালটা 180 ডিগ্রি, সরল কোণ হয়। এটা যদি 32 হয় তাহলে 180 থেকে এই 32 ডিগ্রি বাদ দিলে আমি এই কোণটা পাবো, কেন এই টোটাল কোণটা 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে যদি 32 ডিগ্রি বাদ দাও তাহলে কত আসে? 148, অর্থাৎ এই কোণটার মান 148 ডিগ্রি। এবার এই ত্রিভুজটা যদি খেয়াল করো, এই ত্রিভুজটা কোন ত্রিভুজটা? XYM, এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা 16, এই কোণটা 148, অর্থাৎ 148 আর এই কোণটা যদি 16 আমি যোগ করি তাহলে এটা আসে 164। এই দুটো কোণের যোগফল 164, তাহলে এটা কত? ত্রিভুজের 3টে কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণের মান যদি 164 হয় তাহলে বাকিটা হচ্ছে 16 ডিগ্রি, অর্থাৎ এটাও 16 ডিগ্রি। এই ত্রিভুজের এই কোণটাও 16 ডিগ্রি, এই কোণটাও 16 ডিগ্রি, তার মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটাও সমান। কেন? আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা সমান হয়, যদি হয় তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে। তাই এই কোণটা 16 ডিগ্রি, এই কোণটা 16 ডিগ্রি, মানে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। কিন্তু আমরা প্রথমেই দেখেছি যে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, আবার এখন বলছি এর সঙ্গে এইটা সমান, তাহলে আমি বলতে পারি এই বাহুটা সমান এই বাহুটা। এই বাহু সমান যদি এই বাহু হয় তাহলে আমরা কি জানি? এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, অর্থাৎ এই কোণটার মানও যা হবে এই কোণটার মানও তাই হবে। এই ত্রিভুজটার ক্ষেত্রে XMZ, এই ত্রিভুজটার ক্ষেত্রে একটা কোণের মান দেখতে পাচ্ছি 32, ত্রিভুজের 3টে কোণের মান 180, তার মধ্যে একটা কোণের মান যদি 32 ডিগ্রি হয় তাহলে বাকি দুটো কোণের যোগফল হবে 148 ডিগ্রি। কিন্তু যেহেতু এই দুটো কোণের মানই সমান, তাই 148কে আমি 2 দিয়ে ভাগ করে বলবো যে প্রত্যেকটা কোণের মান 74 ডিগ্রি, অর্থাৎ এই কোণটার মানও 74 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 16 প্রশ্নে বলেছে সাবরিনা 8 কিমি পার ঘন্টা পায়ে হেঁটে এবং 13 কিমি পার ঘন্টা সাইকেলে ভ্রমণ করেছেন। তিনি 8 ঘন্টায় 84 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছেন। তিনি কত ঘন্টা সাইকেল চালিয়েছেন? কি বলেছে? হেঁটে গেছে এবং সাইকেলে ভ্রমণ করেছে। হেঁটে স্পিড 8, সাইকেলের স্পিড 13, এবং 8 ঘন্টায় মোট 84 গেছে, মানে প্রতি ঘন্টায় কতটা গেছে? 84/8, এটা হচ্ছে অ্যাভারেজ স্পিড। এই অ্যাভারেজ স্পিডটাকে আমি মাঝখানে বসালাম। দেখো এবার এখানে একটা ভগ্নাংশ চলে এসছে, এটাকে মেকআপ করার জন্য এই যে ভগ্নাংশ এসছে 8টা এসছে হরেতে, 8 দিয়ে সবাইকে গুণ করো। 8 দিয়ে এটাকে গুণ করলে 64,
8 দিয়ে 13কে গুণ করলে 104 এবং 8 দিয়ে এই পুরোটাকে গুণ করলে 84 বেরোবে। অ্যালিগেশন প্রসেসে এইগুলোকে বিয়োগ করব, এটাকে বিয়োগ করব, 20:20 অর্থাৎ 1:1 এলো। এই যে অনুপাতটা আসবে সেটা আসবে সময়ের অনুপাত, টাইমের রেশিও। অর্থাৎ হেঁটে 1 ঘন্টা গেলে সাইকেলেও 1 ঘন্টা গেছে, অর্থাৎ 50% হেঁটে যাবে, 50% সাইকেলে যাবে। যা টোটাল টাইম লেগেছে তার 50% টাইম যাবে হেঁটে, 50% টাইম যাবে সাইকেলে। তিনি মোট 8 ঘন্টায় গেছেন, তাহলে 8 ঘন্টার 50% কত? 4 ঘন্টা। তার মানে 4 ঘন্টা সাইকেলে গেছে, 4 ঘন্টা হেঁটে গেছে। এখানে যে তিনি কত ঘন্টা সাইকেল চালিয়েছেন, আলটিমেটলি তিনি 4 ঘন্টা সাইকেল চালিয়েছেন, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন 17 প্রশ্নে বলেছে আর্যর থেকে বিশাল 20 বছরের ছোট। 12 বছর পর আর্যর বয়স বিশালের বয়সের 1.25 গুণ হবে। আর্যর বয়স এখন কত? এটা মনে করো বর্তমান। এখান থেকে 12 বছর পরে, 12 বছর পর আমি প্লাস দিলাম, 12 বছর পরে আর্যর বয়স বিশালের 1.25 গুণ হবে। বিশাল আর আর্যর কথা বলা হচ্ছে। বিশালের যদি 1 থাকে, আর্যর 1.25 গুণ হবে, অর্থাৎ 1.25 হবে। 0.2 তোলো, তাহলে 100 দিয়ে গুণ করো, 100 দিয়ে একেও গুণ করলে, 100 দিয়ে একে গুণ করলে দশমিক উঠে গেল। যদি 25 দিয়ে কাটো, 4:5 আসবে। অর্থাৎ 12 বছর পরে বিশাল আর আর্যর বয়সের অনুপাত হবে 4:5। তাহলে আর্য বিশালের থেকে কতটা বড় হবে? 5 থেকে 4 বাদ দাও, 1। কিন্তু বলেছে আর্য বিশালের থেকে 20 বছর, আর্যর থেকে বিশাল 20 বছরের ছোট, অর্থাৎ আর্য 20 বছরের বড়। আমি দেখতে পাচ্ছি আর্য 1 ইউনিটের বড়। প্রশ্নে বলেছে এটাই নাকি 20 বছর। 1 ইউনিটের ভ্যালু যদি 20 বছর হয়, তাহলে এই 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 5×20 100 বছর। অর্থাৎ আর্যর 12 বছর পরে বয়স হবে 100 বছর। বলেছে আর্যর বয়স এখন কত? 12 বছর পরে আর্যর বয়স 100 হবে, তাহলে এখন 12 বছর কমিয়ে দাও, আর্যর বয়স এখন 88 বছর, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্নে দেওয়া আছে একটা সরল, এটার মান কত? 3-4 আর 3-4 যোগ করবে, এটা কত আসবে? 6-4, 6-4 মানে 3-2। এই দুটো যোগ করলে 6-4 আসছে, অর্থাৎ 3-2। পরের লাইনে 3-4 ভাজিত 3-2 আছে, অর্থাৎ 3-4 ভাগ চিহ্ন আছে বলে গুণ করব, 3-2টা উল্টে গিয়ে 2-3 হবে। এখান থেকে আসবে 1-2, তাহলে এই জায়গা পর্যন্ত এলো 1-2। 3-4-এর সঙ্গে 1-2 যোগ করব, 3-4-এর সঙ্গে যদি 1-2 যোগ করি, এটা আসবে 5-4। এই দুটোকে যোগ করলে 5-4 আসবে। 5-4-এর সঙ্গে এই 3-4 যদি যোগ করো, এটা আসবে 8-4। 8-4 মানে 2 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন বিকল্প থেকে অনুপস্থিত নম্বরটি বেছে নিয়ে নম্বরের প্রগতিটি সম্পূর্ণ করুন। সিম্পল একটা সিরিজ দেওয়া আছে, দেখো এটা 2 দিয়ে গুণ করে এসছে, এটা 4 দিয়ে, এটা 6 দিয়ে, তাহলে 2, 4, 6, তাহলে এটাকে 8 দিয়ে গুণ করে উত্তর হবে, অর্থাৎ 1536কে 8 দিয়ে গুণ করব, গুণ করে যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার 1। পরের প্রশ্ন 20 প্রশ্নে বলেছে একটি সংখ্যার 38% 133 হলে সংখ্যাটির মান কত? 38%-এর ভ্যালু হচ্ছে 133। যদি 19 দিয়ে কাটো, 2%-এর ভ্যালু হচ্ছে 7। সংখ্যাটা মানে 100%, অর্থাৎ 100%-এর ভ্যালু কত? এটাই হচ্ছে উত্তর। এটাকে 50 দিয়ে গুণ করলে 100%-এর ভ্যালু আসে, তাহলে এটাকেও 50 দিয়ে গুণ করে আমি বলবো সংখ্যাটা হচ্ছে 350, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন একটা সরল দিয়েছে 21 নম্বরে, -12, এইটা এইখানে এটা দেওয়া আছে। দেখো একই রকম, মাইনাসে মাইনাসে প্লাস, 3, 6, 18। 13 থেকে 18 যদি মাইনাস করো, এটা বেরোবে -5। -5-এর সঙ্গে যদি 4 গুণ করো, -20। অর্থাৎ এখান থেকে -20 বেরোলো। এখানে কত? 3 7 21, -21। 11 থেকে -21 যদি বাদ দাও, -10। -10 আর -12 গুণ করলে +120। তাহলে 120কে -20 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ উত্তর হবে -6, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন
ত্রিবেণীকে 3.5 ঘন্টার মধ্যে 175 কিলোমিটার যাত্রা করতে হবে। সে 2.5 ঘন্টার মধ্যে 58 কিলোমিটার পার ঘন্টা গতিতে যাত্রা শুরু করে, কিন্তু যাত্রা শেষ করার পূর্বে 20 মিনিটের জন্য বিশ্রাম নেয়। যদি ত্রিবেণীকে সময় মতো পৌঁছাতে হয় তবে যাত্রার শেষ পর্যায়ে তার গতি কত হবে? 3.5 ঘন্টা বলতে কি বোঝায়? 3 ঘন্টা 30 মিনিট। এই 3 ঘন্টা 30 মিনিটে 175 যেতে হবে। এবার প্রথমে 2.5 ঘন্টা অর্থাৎ 2.5 ঘন্টায় প্রতি ঘন্টায় 58 করে যাচ্ছে। তাহলে 2.5 ঘন্টায় কতটা যাবে? 58কে 2.5 দিয়ে গুণ করব। গুণ করার সময় আমি বলেছি ইউনিট প্লেসে যদি 5 থাকে একে ডাবল করে দাও, একে যদি 2 দিয়ে গুণ করো তাহলে একে 2 দিয়ে ভাগ করতে হবে। একে 2 দিয়ে গুণ করলে 5 হবে, তাহলে একে 2 দিয়ে ভাগ করো, সেটা হবে 29। অর্থাৎ 29কে 5 দিয়ে গুণ করলে 145 সে চলে গেছে 2.5 ঘন্টায়। 175 যেতে হবে, তার মধ্যে 145 চলে গেছে, তাহলে বাকি এখনও 30 যেতে হবে। তার সময় চলে গেছে কত? 2 ঘন্টা 30 মিনিট। 2.5 আওয়ার্স বলতে বোঝায় 2 ঘন্টা 30 মিনিট। এরপরে সে 20 মিনিট বিশ্রাম নিচ্ছে, তাহলে কত হলো? তার সময় চলে গেল 2 ঘন্টা 50 মিনিট, কিন্তু তাকে 3 ঘন্টা 30 মিনিটে কভার করতে হবে। 2 ঘন্টা 50 মিনিট হয়েছে, 3 ঘন্টা 30 মিনিটে কভার করতে হবে, তাহলে এখনও কতটা সময় বাকি? 2 ঘন্টা 50-এর পর থেকে 3 ঘন্টা 30 মিনিট করলে কত হয়? 40 মিনিট। 2 ঘন্টা 50 থেকে 10 মিনিট যদি দেওয়া তাহলে 3 ঘন্টা হলো, আর ওদিকে 30 মিনিট আছে। 30 মিনিট আর 10 মিনিট, 40 মিনিট তার হাতে বাকি আছে। এই 40 মিনিটে তাকে কতটা যেতে হবে? চলে গেছে সে 145, বাকি আছে 30, অর্থাৎ 40 মিনিটে যেতে হবে 30। 1 মিনিটে কতটা যেতে হবে? 30/40। 60 মিনিটে কতটা যাবে? এটাই কিন্তু উত্তর। বোঝা গেছে? 0 কাটো, 4 15 60, অর্থাৎ 60 মিনিটে যেতে হবে 45 কিলোমিটার। 60 মিনিট মানে 1 ঘন্টা। 1 ঘন্টায় 45 কিলোমিটার যেতে হবে, মানে তার স্পিড হচ্ছে 45 কিমি পার ঘন্টা, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। 23-এর প্রশ্নে বলেছে নিম্নলিখিত কোন সংখ্যাগুলি অমূলদ? অমূলদ বলতে যা বোঝানো হয় সেটা হচ্ছে একটা গোটা সংখ্যা যেগুলো আসবে সেগুলো হচ্ছে মূলদ, আর যেটা গোটা সংখ্যা আসবে না সেটা হবে অমূলদ। কোনটা অমূলদ চেয়েছে? 1024, যদি 1024কে ভাঙো দেখবে এটা আসছে 2 টু দি পাওয়ার 10। 1024কে এইভাবে করে যাবে, এইভাবে করলে দেখবে 10টা 2 আসছে, অর্থাৎ 1024 মানে 2 টু দি পাওয়ার 10। এই ফিগারটা মুখস্থ করবে, এটা কিন্তু প্রায় সময় আসে ফিগারটা। 1024 মানে 2 টু দি পাওয়ার 10। আমি দেখব 2 টু দি পাওয়ার 10 কিন্তু একটা গোটা সংখ্যা, কারণ 2কে 10 বার গুণ করলে 1024 আছে, এটা একটা গোটা সংখ্যা, রুট আসছে না। কোনটায় রুট আসছে সেটাই হবে অমূলদ। এবার 1024 এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 1024 পাওয়ারে আছে 1/5। এই যে বড়শির মধ্যে যেটা থাকে সেটা হবে 1/5। 1024 মানে 2 টু দি পাওয়ার 10, আর পাওয়ারে যেটা থাকবে সেটা এর সঙ্গে গুণ হয়ে যাবে। দেখো এটা যদি কাটি, এটা 2 স্কোয়ার আসছে। 2 স্কোয়ার মানে 4, একটা গোটা সংখ্যা, 2 স্কোয়ার। তাহলে এটা কিন্তু মূলদ সংখ্যা, অমূলদ নয়। 1024 এখানে কিছু নেই, মানে এখানে 2 আছে। তাহলে আমি দেখছি 1024 এটা পাওয়ারে এরকম আছে হাফ। 1024 মানে 2 টু দি পাওয়ার 10, আর এটা এর সঙ্গে গুণ হবে। এটাও পুরোপুরি কাটাকুটি যাচ্ছে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 5 আসছে, এটাও একটা গোটা সংখ্যা, তার মানে এটাও মূলদ সংখ্যা। এবার এইটা যদি দেখো, এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 10, আর বড়শির মধ্যে যেটা আছে সেটা 1/4 হয়। এটা পুরো কাটাকুটি যাচ্ছে না, যেহেতু এটা পুরো কাটাকুটি যাচ্ছে না তাই এটাই হবে অমূলদ। এটাও দেখো পুরো কাটাকুটি যাবে, কেন 1024 পাওয়ারে 10 ইন্টু 1/10 থাকবে, পুরো কাটাকুটি যাচ্ছে, অর্থাৎ ওটাও মূলদ হবে। তাহলে অমূলদ হচ্ছে এইটা, যেটা রুটের ভেতর সংখ্যা রয়ে যাচ্ছে। 24-এর প্রশ্নে বলেছে যে 15,625-এর বর্গমূল খুঁজুন। বর্গমূল করতে যেও না, তোমরা জাস্ট এটা দেখবে, এটা তো 15 স্কোয়ার মানে কত? 15 স্কোয়ার মানে হচ্ছে 225। 13 স্কোয়ার কত? 169। 12 স্কোয়ার 144। 14 স্কোয়ার 196। দেখো যখন স্কোয়ার করবে মিনিমাম তো 150 স্কোয়ার মানে কি এইটা থাকবে, উল্টারও দুটো শূন্য আসবে, তার মানে প্রথম 3টে সংখ্যা দেখো মেলাম। 225 এটা বেড়ে যাচ্ছে, তাই এটা হবে না। 169 তোমার 156 দরকার, এটাও বেড়ে যাচ্ছে, এটা হবে না। 144 এটা হতে পারে, এটা 196 কিন্তু 156 বেশি হবে না, তাই এটাও হবে না। তাহলে উত্তর হবে এটা। শেষ প্রশ্ন।
একটি জলের ট্যাঙ্ক 2/5 ভর্তি। নল এ এটিকে 12 মিনিটে ভর্তি করতে পারে, যেখানে নল বি 6 মিনিটে খালি করতে পারে। যদি দুটি পাইপকে একসঙ্গে চালু রাখা হয় তবে পুরো ট্যাঙ্কটিকে সম্পূর্ণ ভর্তি বা খালি করতে কত সময় লাগবে। দেখো এখানে প্রশ্নে যেটা সমস্যা সেটা হচ্ছে যে জলের ট্যাঙ্ক 2/5 ভর্তি, নল এ এটিকে 12 মিনিটে ভর্তি করতে পারে। এটা পড়ে মনে হতে পারে যে 2/5 ভর্তি আছে, ব্যালেন্স যেটা আছে সেটা 12 মিনিটে ভর্তি করছে। বাংলা ভাষাটার এখানেই সমস্যা, তাই এটা কিন্তু এইভাবে অঙ্কটা করবে না। ইংলিশ টার্মটা পেলে ভালো হতো, যেখানে তুমি দেখতে পাবে যে 12 মিনিটে এ এটিকে ভর্তি করে, মানে 12 মিনিটে পুরো ট্যাঙ্কটাকে ভর্তি করে। 2/5 ভর্তি আছে, বাকিটা না। বুঝেছ? তাহলে এ 12 মিনিটে টোটাল ট্যাঙ্কটাকে ভর্তি করে আর বি 6 মিনিটে টোটাল ট্যাঙ্কটাকে খালি করে। ট্যাঙ্কের ক্যাপাসিটি আমি একটা ধরে নেব। ক্যাপাসিটি মানে ট্যাঙ্কে কতটা জল ধরে, সেটা কি ধরবো সেটা দেখো। 12 আর 6 লসাগু বার করো 12, আর এখানে নিচে একটা সংখ্যা আছে 5, 12কে 5 দিয়ে গুণ করে আমি বলছি 60। 60 হচ্ছে ক্যাপাসিটি ট্যাঙ্কের, মানে ট্যাঙ্কের জল ধরে 60 আমি ধরে নিলাম। এ 12 মিনিটে ভর্তি করে 60, 12 মিনিটে যদি 60 ভর্তি করে তাহলে প্রতি মিনিটে এ কতটা ভর্তি করবে? 5, অর্থাৎ এ প্রতি মিনিটে 5 ভর্তি করে। তেমন করে বি 6 মিনিটে খালি করে। কোনটা খালি করবে? যতটা জল আছে 60। 6 মিনিটে যদি 60 খালি করে তাহলে প্রতি মিনিটে বি 10 করে খালি করছে, মাইনাস দিলাম খালি করছে বলে। তাহলে এ আর বি দুজনকেই যদি চালু রাখা হয় তাহলে এ 5 ভরবে আর বি 10 খালি করবে, অর্থাৎ মোদ্দা কথা ট্যাঙ্কটা খালি হবে 5 ইউনিট করে প্রতি মিনিটে। তাহলে ট্যাঙ্কটা খালি হবে, কখনোই ভর্তি হবে না। তাই এই ভর্তি হবে উত্তর হবে না, ভর্তি হবে উত্তর হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। বোঝা গেছে? ট্যাঙ্কটা খালি হবে, প্রতি মিনিটে 5 করে খালি হচ্ছে। এবার কতটা খালি করতে হবে বলেছে, যদি দুটি পাইপকে একসাথে চালু রাখা তাহলে পুরো ট্যাঙ্কটিকে সম্পূর্ণ ভর্তি বা খালি করতে কত সময় লাগবে। এবারে দেখো ট্যাঙ্কটা যখন খালি বা ভর্তির প্রশ্ন আসছে তখন ট্যাঙ্কে কতটা জল আছে সেটা দেখব। ট্যাঙ্কে টোটাল ক্যাপাসিটি 60, তার 2/5 জল আছে, মানে জল আছে 24 ইউনিট। এই ট্যাঙ্কটাকে যতটা জল আছে এটাকে খালি করতে হবে। বুঝে গেছে? প্রতি মিনিটে আমি খালি করছি, এ আর বি একসঙ্গে থাকলে 5 করে খালি করছি। ট্যাঙ্কে জল 60 খালি করতে হচ্ছে না। প্রশ্ন বললাম বাংলা টার্মটা খুব গণ্ডগোল লেগেছে। 60 খালি করতে বলছে না, বলেছে ট্যাঙ্কে জল আছে 2/5, অর্থাৎ 60-এর 2/5 24 ইউনিট জল আছে। এই 24 ইউনিটকে খালি করতে হবে, প্রতি মিনিটে 5 করে খালি হচ্ছে। তাহলে 24 খালি করতে তোমার কত সময় লাগবে এটাই প্রশ্ন। 24কে 5 দিয়ে ভাগ করব, 4.8 মিনিট সময় লাগবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।